এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ পেশ করব মোদী সরকারের কনিষ্ঠতম মিনিস্টারকে। আপকি আদালতে পেশ করব এমন এক গায়ককে যিনি গোটা বিশ্বে ভারতের জয়গান গেয়েছেন, নিজের নাম করেছেন। এমন একজন শিল্পী যাকে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন, মাথায় করে রেখেছেন। প্লিজ ওয়েলকাম বাবুল সুপ্রিয়। আর আপকি আদালতে আজ আমাদের শোয়ের জাজ হলেন জনপ্রিয় সাংবাদিক জয়ন্ত ঘোষাল। আর অভিযোগ আর প্রশ্নের ঝুলি খুলে বার করার আগে আজকের জাজ জয়ন্ত ঘোষালের অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। এবার মোকদ্দমা শুরু করা হোক। তো শুনানি শুরু করছি। আপকি আদালতে প্রথম অভিযোগ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। আপকি আদালতে সিঙ্গার আর পলিটিশিয়ান বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি শুধু নিজের মর্জি ফলান। বাবুল, আপনার লাইফ হিস্ট্রি পড়ছিলাম আমি। রিসার্চ করতে করতে জানতে পারলাম যে বাড়ির লোকেরা বারণ করেছিলেন, ঠাকুরদা বারণ করেছিলেন, বাবা বারণ করেছিলেন, মা বারণ করেছিলেন, সবাই বারণ করেছিলেন যে বাবা মুম্বাই যেও না। ওদের চোখে জল ছিল, কিন্তু তো আপনি ঝগড়া করে চলে গেছিলেন। একদমই স্যার, হাওড়া স্টেশনে একেবারে ফিল্মি একটা পরিবেশ তৈরি হয়েছিল। মা টিফিন নিয়ে বলল, আচ্ছা চলেই যখন যাচ্ছিস তাহলে অন্তত এটা নিয়ে যা, ট্রেনে খাবি। আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 20 বছর বয়সে চাকরি পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যে জীবনের সুযোগ একবারই আসে। আপনাকে যদি কারোর কথা শুনতেই হয়, কথা তো কারো না কারো শুনতেই হবে জীবনে। যদি শুনতেই হয় তাহলে শুধু নিজের মনের কথাই শুনুন, মনের কথাটা শুনুন। ইফ ইউ আর হ্যাপি, আপনি যদি জীবনে কিছু ট্রাই করেন, সে ফেলও করতে পারেন, কিন্তু আপনি চেষ্টা করেছেন, তার জন্য যে আনন্দটা আছে না, সেটা আপনাকে পরবর্তী যে কোনো রিস্কি কিছু ট্রাই করতে আপনাকে সাহস, আপনাকে এতে কি সাহায্য খুশি করবে। হয়েছিলেন যে হাতে আসা সুন্দর চাকরি ছেড়ে মুম্বাইয়ের ফুটপাতে শুতে চলে গেলেন? আসলে কি জানেন, সঙ্গীত আমাকে ঈশ্বরের দেওয়া একটা দান, যেটা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমার ঠাকুরদা এনসি বড়াল খুবই বিখ্যাত সুরকার, গীতিকার ছিলেন। বাবা কাকা সবাই গান করতেন। এটা আমার মনে হতো যে আমার না সবসময় নদীর ওপারে কি রয়েছে সেটা দেখার সবসময় খুব ইচ্ছে ছিল। আর আমার মনে হয়েছিল যে ঈশ্বর যদি আমাকে এই গান গাওয়ার ক্ষমতা দিয়েই থাকেন, আর আমার মধ্যে যদি বলিউড সিঙ্গার হওয়ার ইচ্ছে থাকে, তাহলে দুটো কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে মানে ঠিক গলা জড়াজড়ি করবেই। তো ইট ইজ ফর মি টু লিভ সামথিং অ্যান্ড গো টু বম্বে। অ্যাটলিস্ট যে শহরে বলিউড রয়েছে সেই শহরে তো যাবই। ওখানে পৌঁছে চাকরি যদি সেই করতেই হয়, আমি বাবার একমাত্র ছেলে। বাবা ভেবেছিলেন যে ছেলে বকে গেছে, কিন্তু যদি ওখানে গিয়ে আমার যে লক্ষ্যটা, সেই লক্ষ্যে যদি আমি পৌঁছতে পারি, তাহলে শেষমেশ বাবাই খুশি হবেন, এইটা আমার মাথায় ছিল। আর ফেল হলেও কোনো কাগজে তো আর ছাপা হতো না বাবুল সুপ্রিয় ব্যর্থ হয়েছেন। আমাকে তো কেউ চিনতই না সেই সময়। তো আই জাস্ট ওয়ান্টেড টু ডু ইট। কিন্তু শুরুতে অনেক অসুবিধে হয়েছিল। আমি শুনেছি যে আপনি ফোন করতেন মিউজিক ডিরেক্টরদের, কেউ ফোনই তুলতেন না। সেটা তো কোনো বড় ব্যাপার নয় রজতজি, কিন্তু একজন মিউজিক ডিরেক্টর 6 মাস ধরে টয়লেটেই ছিলেন, সেটা অনেক বড় সমস্যার ব্যাপার হয়ে যায়। রোজ ফোন করো, আলাদা আলাদা সময় করো। আরে টয়লেট যাওয়ার একটা সময় থাকে, আমরা সবাই সেটা জানি। একটা নির্দিষ্ট সময় আমরা যাই। অধিকাংশ ক্ষেত্রেই যদি আপনি সুস্থ থাকেন, গন্ডগোল হলে আলাদা ব্যাপার। কিন্তু রোজই ফোন করলেই উনি টয়লেটে আছেন, যখনই আপনি ফোন করেন উনি স্নান করছেন। তো আমার মাঝে মধ্যে মনে হয় যে মিউজিক ডিরেক্টররা গান কখন তৈরি করেন, এতটা সময় যদি টয়লেটে কেটে যায়। তাহলে তো আমার এটা মনে হয় যে ওরা, ওই সময় তো মোবাইল ছিল না, কমপক্ষে এখন তো আপনি চাইলে SMS করতে পারেন। তো আর হোয়াটসঅ্যাপে তো ব্লুটিকও হয়ে যায়। তো বোঝা যায় যে মেসেজটা আপনি ডেলি পৌঁছে দিতে পেরেছেন। তখন তো এইসব কিছু ছিল না। আর আমরা লাইনে দাঁড়িয়ে থাকতাম। এসিক নগরে আমি একটা ব্যালকনিতে থাকতাম। বাবার থেকেও কোনো টাকা নিইনি। আমার 2 বছর আমি চাকরি করেছিলাম ব্যাংকেও, সেটারও কোনো টাকা নিইনি। আর লাইনে দাঁড়িয়ে থাকতাম, আর প্রত্যেক স্ট্রাগলারের 2টো ফোন করার অনুমতি ছিল। তারপর আবার লাইন থেকে বেরিয়ে আপনাকে পেছনে দাঁড়াতে হবে। সবাই স্ট্রাগলারই ছিল। তো এসিক নগর যেটা ছিল, ওটা আসলে এমপ্লয়িজ অফ দ্য স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন নগর ছিল।
আসলে আর ওটার নাম দেওয়া হয়েছিল এক্সপিরিয়েন্স স্ট্রাগলার্স অফ দ্য ইন্ডিয়ান সিনেমা নগর, কারণ ওর ভেতরে যারাই থাকতেন সবাই 10 বছর ধরে স্ট্রাগল করছেন। তো মাঝে মধ্যে ভয় করতো যে এই লোকগুলো যা বলছেন নিজেদের ব্যাপারে, নিজেদের ভবিষ্যতের ব্যাপারে, যে স্বপ্ন দেখছেন, আমিও সেই স্বপ্নই দেখছি, তাহলে এদের মতো কি আমিও পাগল? আমরা সবাই কি তাহলে একই? আমিও কি তাহলে ব্যর্থই থেকে যাব? কিন্তু কিন্তু ওই সময় যেটা হয়, মাঝে মধ্যে কিছু ভালো মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, আর ইউ 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 কাইন্ড অফ টেক স্মল স্ট্রাইডস ইন লাইফ এন্ড ইউ হ্যাভ টু তো গো। প্রথম সাকসেসের সুযোগ কোথায় পান? প্রথম সাকসেসের সুযোগ তো এটা পেয়েছিলাম যে যখন আমি কলকাতা থেকে বম্বে আসার চেষ্টা করি, তো গীতাঞ্জলি এক্সপ্রেস ছিল, ওখানে জেনারেল কম্পার্টমেন্টে কুলিকে 12 টাকা দিয়েছিলাম বলে অন্ততপক্ষে বসার জায়গা পেয়েছিলাম। ওটা সবার প্রথম সাকসেস ছিল। তারপরে নয়তো 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 শুরুতেই খুব খুব লম্বা 38 ঘন্টার সফর ছিল, প্রথমেই একটা বড় ধাক্কা খেয়ে যেতাম, তো সেটা আর হয়নি। তারপর দেখুন, আই অলওয়েজ ট্রাই টু take things in a little bit of humor. Sometimes it works for you. কখনো কাজ হয়, কখনো হয় না। কল্যাণজি ভাইকে আমি রোজ ফোন করতাম। সেই সময় একটা বড় ফিল্ম ইন্ডিয়া ডিরেক্টরি পাওয়া যেত যেখানে সবার নাম্বার থাকতো। তো বইটা আগেই সেকেন্ড হ্যান্ড কিনে নিয়েছিলাম। নতুনের দাম অনেক বেশি পড়তো, তো সেকেন্ড হ্যান্ড কিনে নিয়েছিলাম। তো ওটা দেখে দেখে সবাইকে ফোন করতাম। তো কল্যাণজি ভাইকে রোজ ফোন করতাম, তো কেউ না কেউ তুলতেন আর বলতেন যে ব্যস্ত আছেন, আজ দেখা করতে পারবেন না। নাম্বারটাও এখনো মনে আছে আমার, 38679194। এখন পাল্টে গেছে বলে আমি বললাম। তো একদিন কল্যাণজি ভাই নিজেই ফোন তোলেন। তো উনি একটু, আমি বলি যে স্যার এই ব্যাপার, কলকাতা থেকে এসেছি, কিন্তু আপনি যদি দেখা করেন। উনি বললেন যে আমার একটা ফরেন ট্যুর আছে, মানে খুবই ব্যস্ত আছি, তুমি 6-7 মাস পর একবার দেখা করো। আমি বললাম স্যার আপনি ফোনেই কি করে বুঝে গেলেন যে আই এম নট গুড? তো আপনি আমাকে একবার শুনে নিন, যদি খারাপ লাগে তাহলে দ্বিতীয়বার আপনার কাছে আসবো না। তো জানি না কেন ওর কেন মনে হয়েছিল হয়তো কনফিডেন্সটা ভালো লেগেছে। তো বললেন এক্ষুনি চলে এসো। তো ডেকে তো নিলেন, এবার কোথায় থাকেন, পেডার রোড কিভাবে যেতে হয়, তো ওটাই ছিল প্রথম দিন যখন আমি যাই। উনি আমার গান শোনেন, হোমওয়ার্ক করেই যেতাম, তো যে মিউজিক ডিরেক্টরের কাছেই যেতাম তারই ফিল্মের গান করতাম। তো ওকে মেরা জীবন কোরা কাগজ শুনিয়েছিলাম, ওর ভালো লাগে। উনি আমাকে অপেক্ষা করতে বলেন যে কিছুক্ষণ অপেক্ষা করো, আমার সঙ্গে ডিনার করবে। তখন উনি বলেন যে চিন্তা করো না, তোমার মা বাবাকে ডেকে নাও, আমি ওদের বোঝাবো যে ব্যাংকে চাকরি করার জন্য এত জোর করবেন না ছেলেকে, ওকে বম্বেতেই থাকতে দিন, কিছু না কিছু ঠিক হয়ে যাবে। তখন ইমিডিয়েটলি উনি আমাকে, বচ্চন সাহেবের ওয়ার্ল্ড ট্যুর হওয়ার কথা ছিল, উনি আমাকে রেকমেন্ড করলেন আর ওরা আমাকে নিয়ে নেন। মানে প্রথমবার পাসপোর্টে আমার ছাপ পড়ে, আমি বচ্চন সাহেবের সঙ্গে ওয়ার্ল্ড ট্যুরে যাই 1993 সাল। তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ব্রেক। আর ওনার যে শোটা ছিল বচ্চন সাহেবের, সেটাও দেখুন কিরকম সারপ্রাইজ ছিল আমার কাছে। সেটা ওই ওয়েম্বলি এরিনাতে স্টেডিয়ামে শোটা হচ্ছিল। ইট গট রিলিজড অ্যাজ এ ফিল্ম, জুম্মা চুম্মা ইন লন্ডন, আপনার হয়তো মনে থাকবে। তো আমরা 93 মার্চে ওই ট্যুরটা করি। আর 1992তে অ্যারাউন্ড অগস্ট নাগাদ আমার ব্যাংকের কাছে প্যারাডাইস সিনেমা হলে স্প্ল্যানেডে আমি ওই সিনেমাটা দেখেছিলাম, ওই শোটা। আর আমার মনে হয়েছিল যে এত বড়, এত লার্জার দ্যান লাইফ কি করে একটা শো হতে পারে। লিটল ডিড আই নো যে in 6 months life will give me a surprise and I will be in that show. So risk নিতে থাকুন, sometimes you get a beating, sometimes you get a good sense of success. কিন্তু আপনি এত সাফল্য পেয়েছেন, একটু আগেই আপনার কিছু গানের অংশ দেখছিলাম, একটার পর একটা সুপারহিট গান রয়েছে আপনার, আর আপনি এতটাই জেদি যে গান ছেড়ে দিয়ে ভাবলেন আমি অ্যাক্টর হব। যদি আপনার মধ্যে একটু আপনার মধ্যে একটু আধটু পাগলামি যদি না থাকে, তাহলে মেয়েরাও আপনার প্রেমে পড়তে ভয় পাবে একটু। তো শাহরুখ খানের প্রথম যে সিনেমাটা ছিল তার নাম হলো দিওয়ানা। তো একটু দিওয়ানগি থাকা উচিত। তরুণ মজুমদার সাহেব সিনেমা বানাচ্ছিলেন, ওর সঙ্গে আমার দেখা হয়। আর আমি আমাদের দেখা হয়, ওর সিনেমার গান গাইতেই আমি গিয়েছিলাম, প্লেব্যাক করতেই গিয়েছিলাম। আর আই থিঙ্ক সামটাইমস না কিছু একটা হয়, প্রেমনিশন হয় জীবনে, কিছু জিনিস হয় আপনার না সঙ্গে না, হয়ে ওটা যায়। আসলে মাথায় পোকা কিলবিল করে। না দেখুন, আমার ভিতরে যে পোকাটা আছে সেটার আপনি দায়িত্ব বা কৃতিত্ব আমাকে দেবেন না। আমি ছোটবেলা থেকে অনেক নামকরা কোম্পানির কি যেন বলে, আরে পেস্টিসাইড ইউজ control. করেছি, কিন্তু ওতেও যদি আমার পোকাটা না মরে তাহলে সেটা ওদের দোষ। তো জোকটা খুবই বাজে ছিল, কিন্তু আমি মনে করি যে তরুণ মজুমদারের জন্য যখন আমি গান গাইতে গিয়েছিলাম, তো উনি অনেক ভালো ভালো সব দুর্দান্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বানিয়েছিলেন। এই যে তাপস পাল আছেন, যিনি এখন টিএমসির এমপি, ওনাকে নিয়ে খুব বড় বড় সুপারহিট সিনেমা বানিয়েছেন। উত্তম কুমারকে নিয়েও বানিয়েছেন। তো আমি যখন গান গাইতে গিয়েছিলাম তখন সাদা পাজামা পাঞ্জাবি পরে গিয়েছিলাম, বাবাকে বলেছিলাম ভালো করে ইস্ত্রি করো, কলকাতাতে ভালো করে ইস্ত্রি করো। কে বলতে পারে আমি হয়তো সিনেমায় অভিনয় করার সুযোগও পেয়ে গেলাম, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে একটা আলাদা ব্যাপার আছে। আর দেখুন, তাজ্জব ব্যাপারটা হলো যখন গানটা শেষ হলো,
উনি আমার কাছে এলেন, অল্প কিছু কথা হয়, তো একটা সুযোগ আমার সামনে আসে যে অ্যাক্টিং করতে হবে, আর করেও নিলাম ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে অ্যাজ আ লিড অ্যাক্টর। সিনেমাটা হিটও হলো। এবার এভরি ডগ হ্যাজ ইস ডে কথায় বলে না, কিন্তু আপনি যদি ডগকে উল্টো করে দেন, ডিওজি ডগ জিওডি গড হয়ে যায়। হ্যাঁ। তো সেই জন্যই আই অলওয়েজ টেক রিস্কস অ্যান্ড সামটাইম ইট পেজ অফ অ্যান্ড সামটাইম ইট ডাজন্ট। অভিনেতা হয়ে গেলেন, গায়কও হয়ে গেলেন, স্টেজ পারফর্মার হয়ে গেলেন, কিন্তু তারপর গান গাওয়া ছেড়ে দিলেন? না, গান গাওয়া ছাড়িনি। গান তো আচ্ছা, গানের লোকেরা আপনাকে ছেড়ে না। দিলেন। না, আসলে কি হয়েছিল, না ব্যাপারটা হলো নতুন নতুন বাদশারা আসছেন, নতুন নতুন বাদশারা এসেছেন, লোকজন গানের মধ্যে অন্য ধরনের হানি পছন্দ করছেন। তো তাতে তাতে ইয়েস, পান ইন্টেন্ডেড, ঠিক ধরেছেন। তো এখন ব্যাপারটা হলো যে আমি ওই ধরনের মানুষ নই যারা বলেন যে আজকালের গানগুলোতে কোনো মেলোডিই নেই। আমি মনে করি যে অনেক সুন্দর সুন্দর গান তৈরি হয়, খুবই ভালো গান হয়, ভালো গান তৈরি হয়। গান যখন আসার হবে সেটা আসবে আমার কাছে। যেমন একটা মোবাইল ফোনের জন্য চার্জার থাকে না, যদি আপনি চার্জার দিয়ে মোবাইলটাকে পর্যাপ্ত সময় পর্যন্ত চার্জ না করেন তাহলে তার আলোটা বন্ধ হয়ে যাবে, মোবাইল বন্ধ হয়ে যাবে। যদি বাবুল সুপ্রিয় নিজেই নিজের মিউজিককে চার্জ দিয়ে না রাখে তাহলে আমার মাথার ভিতরের আলোটাও বন্ধ হয়ে যাবে। তো আই ডু মাই মিউজিক, আর কখনো কখনো গানও গাই, যখন আসবে আপনাকে পিপল আর গোয়িং টু হিয়ার ইট। বাট মিউজিকে কোনো সিঙ্গারই এই মুহূর্তে কয়েকজন বাদে মুষ্টিমেয় কিছু, অরিজিৎ সিং যেমন খুব ভালো কাজ করছেন, আর কেউই তেমন বিজি নন। তো আই থিঙ্ক যে আই ক্যান গিভ মাই টাইম টু পলিটিক্স অ্যান্ড অলসো যেটুকু কিন্তু মিউজিক হবে এটা সেখানেও কি সময় দিতে সত্যি যে পারবো। আজকাল গান তৈরির ক্ষেত্রে গায়কদের কম, কম্পিউটারের ভূমিকা বেশি? একদম সত্যি কথা, আর সেটা কোনো খারাপ কিছুও নয়। যারা নিন্দা করেন তারা বলেন একটা সময় সুর জিনিসটাকে ঈশ্বর বলে মনে করা হতো, এখন আপনি কম্পিউটারের মাধ্যমে সুরকে ছুঁতেও পারেন। সা বলতে হবে, আপনি যে কোনো সুর বলুন, আপনি এন্টার মারুন 440 হার্জ ইজ সা, তো ওটা তক্ষুনি সা হয়ে যাবে। আর মেলোডাইন, অটো টিউন এমন জিনিস যে আপনি সত্যিই একটা গানকে আঁকতে পারবেন। আর দেখুন, আমরা এটার নিন্দা করতে পারি না, আর এই জন্যই যে ওড়ার যে কাজটা সেটা পাখিদেরই কাজ ছিল, কিন্তু মানুষ যখন পাখিদের উড়তে দেখেন তাদের মনে হয়েছে আমরাও উড়বো, তো এরোপ্লেন ওরা বানিয়ে ফেললেন। এবার গান গাওয়ার যে ইচ্ছেটা সেটা সব মানুষের মনেই থাকে, সব মানুষই ভাবেন যে অন্তত বাথরুম সিঙ্গার তো হতে পারি, ওখানে রিভার্বটা একটু অন্যরকম আসে। তো যদি মানুষ এটা ভেবে থাকেন যে আমাকে গান গাইতে হবে, তাহলে কেন এরকম সফটওয়্যার তৈরি হবে না যা দিয়ে সব মানুষই গান গাওয়ার আনন্দটা পাবেন? আর সেই গানটা যদি মানুষ পছন্দ করেন, ডেমোক্রেটিক কান্ট্রি এটা, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তো আমি এটা মানে কি যেন বলে, পেসিমিস্টিক অ্যাপ্রোচ আমি কখনোই নিতে চাই না। আমার মনে হয় যে সঙ্গীত যখন আমাকে কিছুটা সময় দিয়েছে, যখন অতটা বেশি কাজ নেই, তো খারাপ তো কিছু হয়নি, ভালো জায়গাতে সেই ল্যান্ড কিন্তু করেছি। আপনি এখন পার্লামেন্টে পৌঁছে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন, তো যারা আপনার পার্টির অন্য যেসব এমপিরা আছেন তাদের আপনি গান শেখাচ্ছেন। হেমাজি কখনো গান গাননি, অভিনয় করতেন, হেমা মালিনীকে আপনি গান শিখিয়ে দিয়েছেন। আসলে দেখুন, আমি আপনাকে আগেই বলেছি যে প্রতিটা মানুষের মধ্যেই গান গাওয়ার একটা ইচ্ছে থাকে, কোথাও না কোথাও লুকোনো থাকে। যদি আপনাকেও সুযোগ দেওয়া হয় যে আপনি বৌদিকে একটা সুন্দর গান শোনাতে পারবেন, হ্যাঁ, যে যদি আপনি বলতে চান যে কবি কবি মেরে দিল মে খেয়াল আতা হ্যায়, যে তুমি রোজ একই রান্না কেন করো, আজকে অন্য কিছু বানাতেও পারেন, তো আপনি যদি সুন্দর করে গাইতে পারেন সেটা তো খুব ভালো কথা। তো আচ্ছা, কখনো দরকার পড়লে আপনাকে প্লেব্যাকে ইউজ করতে পারি? অবশ্যই করতে পারেন। মেরে সামনে ওয়ালি খিড়কি মে যে গানটা, আপনি একটু সামনের দিকে তাকান, এটা আপকি আদালত, কিন্তু গানটা আমি গেয়ে দিচ্ছি, আপনি ক্যামেরার দিকে ঠিক তাকান। আছে। হ্যাঁ, আপনার আচ্ছা। বিরুদ্ধে অভিযোগ যে এই মুহূর্তে হাতের ওই কাগজটা রেখে দিয়ে সুন্দর করে লিপসিং করবেন আপনি। হ্যাঁ। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है, मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है, अफसोस ये है कि वो हमसे। এবার একটা প্রশ্ন আছে এবার আমার। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো যে এই মুহূর্তে এই গানটায় আপনার বৌদির মুখটা মনে পড়া উচিত ছিল, কিন্তু সেটা হচ্ছে না। আমার তো সবসময় একটাই মুখ মনে পড়ে, আমি জানি। জানেন নিশ্চয়। হ্যাঁ, জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাই যে যেভাবে আপনি মিউজিক ইন্ডাস্ট্রির পার্সন হতে হয়েও এখানে এন্ট্রি করেছেন পলিটিক্সে, তো আপনি কি চান যে আরও যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারাও পলিটিক্সে আসুক? মিউজিক ইন্ডাস্ট্রিতে থেকেও বহু মানুষই রাজনীতি করেন, তো রাজনীতি করার জন্য মিউজিক ইন্ডাস্ট্রি থেকে রাজনীতি করার জন্য মিউজিক ইন্ডাস্ট্রি ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো দরকার নেই। আমি চেষ্টা করেছি, আমি মনে করি যে গানের মধ্যেও আই কেটার টু পিপলস রিকোয়েস্ট অ্যান্ড মেড দেম হ্যাপি। শোয়ের পরে দর্শকের মুখে হাসি থাকতে হবে, সেভাবেই জনগণের প্রতিনিধি হওয়ার সুবাদে আপনার কাছে যেসব অনুরোধ আসছে, আপনি যদি তার 30-40%ও পূরণ করে দেন তাহলেই আমাদের দেশের লোকেরা খুশি হয়ে যাবে। তো
তো আই তো ওয়ান্ট টু এখন লুক আপ যিনি টু এখানে অনুরোধ করবেন তাকে আপনি খুশি করে দিন, অনেক মানুষের বলুন। অনুরোধ। হ্যাঁ বলুন, আপনার কোনো রিকোয়েস্ট আছে? স্যার আমি একটা গান শুনতে চাই, ঘটা সাवन কি ঘটা। এবার দেখুন, আপনি দেখুন এটা একটা কত বড় স্যুপ। এটা মানে আপনাদের পুরো দেশেই বেশ বাজে রকমের একটা সমস্যা চলছে। মানে বৃষ্টি হচ্ছে না, পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না। সারা দেশের, আমাদের গোটা দেশের জনগণ তারা প্রার্থনা করছে যে ভাই এবার যেন বৃষ্টি আসুক। আর এই সময় যদি আমি হাটা সাবান কি ঘাটা গেয়ে দিই তাহলে পলিটিক্যাল ভুল হয়ে যাবে। না না, গান তো স্যার কিন্তু- আপনি গাইতেই পারেন। কিন্তু আপনি যেহেতু অনুরোধ করেছেন, আমি এটাকে সলমান খানের একটা হিট সিনেমার গান বলে গেয়ে দেবো, যাতে আমি বেঁচে যেতে পারি। আমার কোনো দোষ নেই, এটা একটা হিট গান সলমান ভাইয়ের, আমি গেয়ে দিচ্ছি। मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी, उस पे आने लगा मुझको प्यार। अरे करता हूँ उसका मैं अब इंतजार, करता हूँ उसका मैं अब इंतजार, ये तो है तुझको पता। ये আপনার যেটা ফেভারিট গান স্যার সেটা একবার শুনিয়ে দিন। सितारों की महफिल में गूंजेगा तराना, के होठों पे आया है दिल का फसाना। सितारों की महफिल में गूंजेगा तराना, के होठों पे आया है दिल का फसाना। अरे दिल ने हे दिल को पुकारा, हो लो मैं आया मिलने दोबारा, मंजिल प्यार तुम्हारा, मैं हूँ MP, आप हो सहारा। दिल वालों दिल मेरा सुनने को बेकरार है, कहो ना प्यार है। थैंक यू सो मच। আপনি কি বাবা রামদেবকে বলেছেন যে আপনি যদি আমাকে টিকিট না পাইয়ে দেন আমি সকলকে বলে দেবো যে আপনি ফ্লাইটে বসে টিকিট বিলি করছিলেন? कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत ना जाए रहना। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি বাবুল সুপ্রিয়। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। आपकी अदालते সিঙ্গার আর পলিটিশিয়ান বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি রাজনীতিতে একেবারে জোর করে ঢুকেছেন। আচ্ছা দেখুন, আপনার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না, পরিবারের সবাই গায়ক ছিলেন, সঙ্গীতের লোক ছিলেন। আপনি সেই ব্যক্তি যিনি টিকিট আগে নিয়েছেন লোকসভার আর বিজেপিতে পরে যোগ দিয়েছেন। ঠিক কথা। ঠিক তো বটেই, কিন্তু কেন করলেন এরকম? এবার অমিতাভ বচ্চন সাহেবের কোন বলিউডের ব্যাকগ্রাউন্ড ছিল, শাহরুখ খান সাহেবের কোন বলিউড ব্যাকগ্রাউন্ড ছিল, তো ওনারা যদি বিনা কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া বলিউডে আসতে পারেন, তাহলে আমিও বিনা কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াও রাজনীতিতে আসতে পারি। হাততালি। সবাই জানেন পলিটিক্সে আমার গুরু রামদেবজি, অস্বীকার করার কোনো কিছুই নেই। ফ্লাইটে দিল্লি থেকে একটা শো করে আমি ফিরছিলাম, আমার ঠিক পাশের সিটেই রামদেবজি বসেছিলেন। বাবা খুবই হাসি খুশি, খুবই ফ্রেন্ডলি বাবা। আর এতে হাসির কি আছে, ফাঁসাবেন নাকি আমাকে? হ্যাঁ, তো ওনার সেক্রেটারি ওকে বলেন যে ইনি বলিউডের গায়ক, উনি এই গান গেয়েছেন। তো আমি ওকে সবসময় টিভিতে দেখতাম, উনি খুবই জনপ্রিয়। আর আমি ওর সঙ্গে মজা করছিলাম যে বাবাজি আমার কোনো দোষ নেই, দেখুন কিন্তু আমরা অনেক ভুলভাল কাজ করি, এই যে গান গাওয়ার কাজটা। এমনকি হিরোরাও যখন কোনো সিনেমায় কোনো মেয়েকে পরিষ্কার কথায় বলতে গেলে পটাতে চায়, তো ওরাও নিজেরা গান গায় না, আমাদের দিয়েই গাওয়ায়, যাতে পাপের ভাগী আমরাই হই। তো এরকমই মজা করছিলাম। তারপর বলি যে বাবা আপনি আমাকে কপালভাতি শেখান, আমি আপনাকে চড়ুই ভাতি শেখাবো। এবার চড়ুই ভাতি বাংলার এই শব্দটা মানে হলো পিকনিক। উনি বললেন সেটা কি? আমি বলি যে ওখানে বহু মানুষ, পুরো পাড়ার লোক একটা লরিতে উঠে পড়তে পারে। পশ্চিমবাংলায় যখন কোনো পিকনিক হয়, যেটাকে আমরা চড়ুই ভাতি বলি, গোটা পাড়ার লোকেরা দুটো লরিতে বসে কোথাও দূরে চলে যায় আর সেখানে গিয়ে রান্নাবান্না করে, ওরা পিকনিক করে। তো এরকম মজা করতে করতে দেখি ওর হাতে একটা চিরকুট রয়েছে, আর ফোনেও উনি কথা বলছিলেন যে হ্যাঁ ছেলেটা বেশ ভালোই, ওকে দাঁড় করাতেই পারেন। তো আমি প্রশ্ন করি বাবা এটা কি?
তো উনি বললেন, দেখো বাবা, এখন অনেক বড় ব্যাপার চলছে দেশের মধ্যে, আমাদের এতজন প্রার্থীর প্রয়োজন, তো ভালো লোকেদের খুঁজে বার করাটা ভীষণ জরুরি ইত্যাদি। তখন আমি বললাম, বাবা আপনি ভালো লোক খুঁজছেন, তাহলে আমার নামটাও লিখে নিন, আমি খুব ভালো মানুষ। তো এইভাবে মজার ছলে এই কথাগুলো হয়। আর তারপর উনি বলেন, আরে কি বলছো? আমি বলি, আপনি লিখে নিন, আপনি আমাকে আমার নামটা ওখানে লিখে দিন, আমি পশ্চিমবাংলা থেকে যেভাবেই হোক লড়ে একটা সিট আপনাকে দিয়ে দেবো। তো একটু অবাক হলেন উনি, তারপরও হাসির ছলেই কথা চলতে থাকে। তো উনি সেক্রেটারিকে বললেন যে ছেলেটা বেশ মজাদার, ওর নাম্বার নিয়ে নাও। তারপর 1 সপ্তাহ পরে ওর অফিস থেকে ফোন আসে, কথাবার্তা হতে আমি বলি যে দেখুন, জোক ইজ এ ভেরি সিরিয়াস থিং। আমি মজা করে তো বলেইছিলাম, কিন্তু আমার কাছে ওই মুহূর্তটা খুবই স্পেশাল ছিল। তো উনি বলেন যে না, আপনি যদি সিরিয়াস হন তাহলে মানে আমি নামটা রেফার করতেই পারি। তো আপনি খরচপাতি যা হবে ভোটে হোল হার্টেডলি লড়তে পারবেন কিনা, কিভাবে আসবেন, সেক্ষেত্রে পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার থাকাটা খুবই জরুরি, অবশ্যই থাকাটা দরকার। তখন আমি বলি, দেখুন আমার এই বিষয়ে কোনো জ্ঞান নেই, আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু এক্স্যাক্টলি যে শব্দগুলো আমি বলেছিলাম হলো, ব্যালেন্স শিটে যেটা হয় মানে অ্যাসেট সাইডে গুডউইল বলে একটা বস্তু থাকে, ওখানে ওটার কোনো ট্যাঞ্জেবল দেখতে পাওয়া যায় না, কিন্তু খুব বড় একটা ভ্যালু থাকে। আমি বলি যে আমি একদম মন থেকে লড়বো, আপনারা আমাকে যদি সাপোর্ট করেন তাহলে বাংলা থেকে একটা সিট তো আমি অবশ্যই এনে দেবো। তারপর 1 সপ্তাহ পর একটা ফোন আসে, আপনি তো খরচপাতি করতে পারবেন না, আমরা সব দিক থেকেই আপনাকে সাপোর্ট করবো, আপনি শুধু মন দিয়ে লড়ে যান। আর এসব যখন হচ্ছে, আমি কলকাতায় ইন্ডোর স্টেডিয়ামে বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গারের অ্যাওয়ার্ড নিতে এসেছিলাম। আমি বাইরে এলাম অ্যাওয়ার্ডটা নিয়ে, শানুদা আমাকে অ্যাওয়ার্ড দিলেন। বাইরে এসেই দেখলাম যে অনেক ক্যামেরাম্যান দাঁড়িয়ে রয়েছেন। কি এমন অ্যাওয়ার্ড পেলাম যে এত ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে? নিশ্চয়ই কোনো গোলমাল বাগিয়েছি আমি, তাই জন্য এসছে এরা। তখন ওরা বললেন যে হেডকোয়ার্টার থেকে নাম ঘোষণা হয়ে গেছে। দেখুন, আর কিছু লোক তো এটাও লিখেছেন বাবুল, যে আপনি বাবা রামদেবকে বলেছেন যে আপনি যদি আমাকে টিকিট না পাইয়ে দেন, আমি সকলকে বলে দেবো যে আপনি ফ্লাইটে বসে টিকিট বিলি করছিলেন। আমার দেখুন, অনেক সময় ভালোই লাগে যখন খবরের কাগজে আপনি নিজের ব্যাপারে নতুন কোনো গল্প পড়তে পারেন, যেটা হয়তো আপনি নিজেও জানেন না। আপনার কাছে কত টাকা আছে সেটা ওরাই লিখে দেন, আপনার সঙ্গে কেমন কি ঘটনা ঘটছে তাও কাগজে লেখা বেরোয়। তো অনেক সময় এরকম ঘটনা ঘটে। এই যে অভিযোগটা উঠে এসেছে, এটার বিষয়ে আমি এই কারণে কিছু বলতে চাই না যে কোথাও না কোথাও আমার মনে হয় যে একটা সুন্দর মুহূর্তকে না খারাপ করে দেওয়ার খুবই ইয়েলো জার্নালিস্টিক একটা অ্যাপ্রোচ এটা। তাই আমি সাধারণত এটার কোনো উত্তর আমি দিই না। এমনিতেও দেখুন, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत ना जाए रहना। না তো আপনি পার্টিতে কোনো কাজ করেছেন, না 1 পয়সা খরচা করেছেন, আর এমপি হয়ে বসে গেলেন। এবার আমি আপনাকে কি যে বলি, দেখুন আমি সবার থেকে ছোট, তাই যখনই যাকে কিছু বলতে যাই আমাকে অনেক কিছু শুনতে হয় যে আমরা 30 বছর ধরে ঘষা মাজা করছি, তুমি তো সবে এসেছো। কিন্তু স্যার আমি কি করব, আমিও তো অনেক দিন ধরেই ঘষা মাজা করেছি, আমার কপাল তাড়াতাড়ি খুলে গেছে, তো এতে আমি কি করতে পারি? তো কিন্তু বাবুল, বিজেপিতে এমন এমন লোক আছে, আপনার যত না বয়স তার থেকে বেশি সময় তারা এমপি থেকেছেন, কিন্তু তারা পিছিয়ে রইলেন, আপনি মন্ত্রী হয়ে গেলেন। দেখুন, সেটা আমাদের বস মাননীয় প্রাইম মিনিস্টারের ভালোবাসা এটা। উনি আমার কাঁধে এই দায়িত্ব সঁপেছেন। আর আমি মনে করি যে আমার যিনি বস ভেঙ্কাইয়া নাইডুজি, যিনি হাউজিং, আরবান ডেভেলপমেন্ট আর হাউজিংয়ের মিনিস্টার, উনি আমার সিনিয়র, আমি ওর এমওএস। আমার চোখে উনি হলেন একজন ফাদার ফিগার। যে কথা উনি বলেন আর আমি যা কিছু পার্লামেন্টে দেখেছি, ইটস এ লার্নিং কার্ভ ফর মি। ঠিক যেমন একটা লোক বিল্ডিং বানাতেই বিল্ডার হয়, একটা মানুষ কাঠের কাজ করতে করতেই কার্পেন্টার হয়ে ওঠে। তো ওইভাবেই আমি পার্লামেন্টে যত বেশি সময় কাটাবো, যতই এদের কথা শুনবো, ধীরে ধীরে রাজনীতিটা আমি শিখতে পারবো। মানে এই চেয়ারে বসেই আমি একবার লালুজিকে বলতে শুনেছি যে আমি হলাম একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। তো এই মুহূর্তে আমি সেটাই ভাবি যে আমি শিখছি, আর আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন ভেরি ফাস্ট। ধীরে ধীরে কিন্তু শিখতে আমি পারলে। শুনেছি যে ভেঙ্কাইয়াজি আপনাকে মানা করতেন আর আপনি গান গাইতে চাইতেন। আসলে ভেঙ্কাইয়াজি আমাকে বারণ করেন, কিন্তু ভেঙ্কাইয়াজির যে সহকর্মীরা আছেন ওরা মাঝে মধ্যেই আমাকে গান গাওয়ার জন্য বলেন। আর মানে সেটা যদি ভুলও হয় যে এখানে আমার গান গাওয়া উচিত আপনি নয়। রাজঘাটে গান গাইতে চান? না, গান গাওয়ার জন্য যদি বলেন তো কোথাও ধরে নিন হয়তো গানটা গাওয়া উচিত নয়। আমি একটা নিয়ম মেনে চলি। রুল নাম্বার 1 ইজ বস ইজ অলওয়েজ রাইট। রুল 2 ইজ ওয়েন দ্য বস ইজ রং, রেফার টু রুল নাম্বার 1। তো যদি আপনি রাজঘাটের যে ব্যাপারটা দেখুন, ওটা খুব সুন্দর সুযোগ ছিল আমার জন্য। প্রধানমন্ত্রী যখন আসেন তখন উনি জিজ্ঞাসা করেন, বাবুল তুমি কি গান গাইছো নাকি?
তারপর একটা ছোট্ট মুহূর্ত তৈরি হয় যেখানে উনি বলেন যে ভেঙ্কাইয়াজিকে বলেন যে আপনি ওকে গাইতে দিন। তখন ভেঙ্কাইয়াজি বলেন এখানে প্রোটোকলের ব্যাপার আছে, তাই হয়তো মন্ত্রীর গান গাওয়াটা খুব একটা ঠিক হবে না। তো দেখুন বসের আমাদের প্রধানমন্ত্রী স্পোর্টসম্যান স্পিরিটটা আপনি একবার দেখুন, আর কত সাহস আছে ওর মধ্যে। ওর মনে আমি মনে করি যে উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে সাহস জিনিসটা আপনিই চলে আসে। আপনার উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে সাহস পেয়ে যাবেন। তো উনি কতটা স্পোর্টিংলি ব্যাপারটা বললেন, না না ব্যাপারটা ভালোই লাগবে, ও তো সিঙ্গার, গাইতে দিন, কিচ্ছু হবে না। তো যে একটা গান মাননীয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই ওখানে বসে শোনেন, সেই গানটা গাওয়ার সুযোগ আমি পাই। আর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভালো গান আমার তখন মনে পড়ে গিয়েছিল, আমি গাইলাম। তারপর মাননীয় রাষ্ট্রপতি বারবার করে বলেন যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সং, কি করে তোমার মাথায় এই গানটা এলো, আর বাংলাতেও উনি বলেছিলেন। সো ইটস এ বিউটিফুল মোমেন্ট ফর মি। কখনো কখনো কি হয় জানেন তো, নিয়ম ভাঙলে তবেই নতুন নিয়ম তৈরি হয়, আর সেই আনন্দটা একেবারে অন্যরকম। আপনি দিনের বেলা পার্লামেন্টে বা নির্মাণ ভবনে মন্ত্রী, আর রাতের বেলা মোটরসাইকেল চালান লুকিয়ে লুকিয়ে। একদমই চালাই আমি, কারণ ওটা আমার কাছে খুব লিবারেটিং লাগে। আমি একবার হেলমেট না পরেই চালিয়ে ফেলেছিলাম, তার জন্য অনেক বকুনিও খেয়েছিলাম। আমি সেটার জন্য যে জরিমানা হয় সেটাও দিতে হয়েছিল আমাকে। কিন্তু আই লাভ টু, বাইক হলো আসলে আমার প্যাশন। আমি এখানেও বুলেট চালাই, হেলমেট পরেই আমি চালাই। কোথাও মাঝে মধ্যে পুলিশ আমাকে ধরে, তো আমি আপনাকে সত্যিই বলছি যে ওরা খুবই প্রশংসা করেন, বলেন হ্যাঁ আরে আপনি মন্ত্রী হো, আমার খুব ভালো লাগছে, এরকম কাউকে তো আমি আগে পাইনি, তো এটা খুবই ভালো। তারপর ওই যারা সাইকেল করে চা বিক্রি করেন ওদের ডেকে নিই, তারপর বসে একটু চাও খেয়ে নিই, গল্প সল্প করি ওদের সঙ্গে। আমার এটা করতে খুব ভালো লাগে। আর এই যে রাত্রিবেলা দিল্লি যে একদম চুপচাপ হয়ে যায়, অনেকবার যখন ওই রাইডের পর আমি বাড়ি ফিরি, পিয়ানোর সামনে যখন বসি, তখন মাথা থেকে কিছু একটা ভালো জিনিস বেরিয়েই পড়ে। হতেই পারে যে সেটা হয়তো আমি রেকর্ড করলাম না, 10 বছর পরেও করতে পারি। সো দিজ আর অল মোমেন্টস ইন লাইফ উইচ আই ডোন্ট ওয়ান্ট টু লেট গো। কারণ মিউজিক আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম, আর এটা আমি হাওয়াতে পেয়েছিলাম, কারণ তখন আমি ফ্লাইটে ছিলাম। তারপর তাই জন্য আই ওয়ান্ট টু কিপ বোথ অফ দোজ এক্সাইটমেন্টস ইনট্যাক্ট ইন মাই লাইফ। তো আসুন এবার পাবলিকদের জিজ্ঞেস করে এনারা কি প্রশ্ন করতে চান রাজনীতির বিষয়ে। হ্যাঁ বলুন। স্যার আমি আপনার এতক্ষণ সব কথা শুনলাম, যেমন আপনি মোদিজির খুব বড় ফ্যান, আমিও খুব 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 বড় ফ্যান ওনার, বিজেপিরও। তো স্যার আমি এটাই চাই যে আপনি মোদিজির পার্সোনালিটিকে ডেডিকেট করে আমাদের একটা গান শোনান। আমি ওর ব্যক্তিগতভাবে আমি সত্যি ওর খুব বড় ফ্যান। আমিও। সেটার কারণ এটাই যে আপনি যদি ওর সঙ্গে দেখা করেন, তো কোনো বড়, যখন কারোর ব্যক্তিত্বের মধ্যে না অনেক মেটেরিয়াল থাকে, তার মধ্যে একটা অরা থাকে। ওই অরাটা এমনই হয় যে সেটা আপনাকে আকৃষ্ট করে, আপনার মধ্যে ওই মানুষটার বিষয়ে আরও বেশি জানার আগ্রহ তৈরি হয়। উনি এখন কি ভাবছেন, সেই ভাবনার সঙ্গে আপনি কি নিজেকে যুক্ত করে দিয়ে আপনি দেশের জন্য যে আপনি কাজ করতে এসেছেন সেটাকে আপনি বাস্তবায়িত করতে পারবেন কিনা, এই ইচ্ছেটা উনি তৈরি করতে পারেন। আসলে যারা গুরু হন, যারা খুব শক্তিশালী, মানসিকভাবে শক্তিশালী হন, তাদের এই ক্ষমতাটা থাকে যে তারা অন্য মানুষকে প্রভাবিত করতে পারেন। আর আমি আপনাকে একটা ছোট উদাহরণ দেব। এখন গল্প তো আমি অনেক কিছুই বলতে পারি, যে আমি অনেক বড় বড় লোকেদের দেখেছি, অনেক বড় বড় ব্যক্তিত্বদের দেখেছি, তারা যখন কোথাও ঢোকেন না, তারা এইভাবে দাঁড়িয়ে থাকেন, সবাই আসেন, পা ছুঁয়ে প্রণাম করেন, আর তারা এরকম করতে থাকেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাবা কেমন আছো। এটা আমি শুরুর দিকে পার্লামেন্টে সেন্ট্রাল হলে মোদিজি একটা কথা বলেছিলেন, আমি ডায়েরিতে লিখে রেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। কথাটা খুবই ছোট। উনি বলেছেন যে আপনারা কেউ কিন্তু ভুলেও কোনোদিন আমার পায়ে হাত দেবেন না, কারণ যদি কেউ আমার পায়ে হাত দেয় না, আমার মনে হয় যে এই লোকটা কিছু চাইতে এসেছে। বা ধরুন আমার যে রাগটা হয়, আমি যে একটু ডিস্টার্বড হয়ে যাই না, ওই ডিস্টার্বেন্সটা মাথা থেকে বেরোতে 1.5 থেকে 2 মিনিট লেগে যায়। তাই আমার পা কেউ ছোঁবেন না। চাইলে কেউ যদি কারোর পা ছুঁতেই হয়, তাহলে আপনারা ঈশ্বরের নামগান করুন, পা ছোন, আমার পা ছোঁবেন না। দেখুন, আমার গুরু হলেন অশ্বিন শর্মা। উনি এটা জিজ্ঞেস করলেন যে মিউজিক্যাল লোক কি পলিটিক্স আসতে পারে। আপনাকে এইটা জবাব দিতে হতো, পলিটিক্স তো অলরেডি তার ভেতরে। যখন এনার প্রোগ্রাম হয় আমাকে গান গাইতে দেন না, কারণ আমি ওনার চালা। বলেন যে যদি তুই গান গাস তাহলে আমার সব ফেল হয়ে যাবে। এখন আমার প্রশ্ন এটা, বাবুজি এখন আপনি গান গাইলেন দারুণ, এই গানটা আপনি কখন গেয়েছিলেন? না যখন রজত বাবু আপনাকে বলেছেন যে ভাই একটু প্লেব্যাক সিঙ্গিং ইউজ করতে হবে, প্লেব্যাক সিঙ্গিং, তো আপনি প্লেব্যাক তো ভালো গাইলেন, কিন্তু আপনি রজত বাবুকে এই প্রশ্ন করলেন। প্রশ্নটা এটা ছিল যে যখন আমি গান গাইছিলাম, তো প্লেব্যাকে অন্তত মুখড়াতে বৌদির মুখটা তো আসা উচিত।
আমার মাফ করবেন আপনারা, আমার এটাই প্রশ্ন, এক মিনিট, আমার প্রশ্ন এটাই যে রজত বাবু সামনে দাঁড়িয়ে, তো আমার এটাই প্রশ্ন যে আপনি এটা কি করে জানলেন যে এনার মনের মধ্যে বৌদির কোন রকম প্রতিছবি আসছে না? পাজি Thank you. পাজি বিষয়টা হলো যে দেখুন, আপনি খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি করলেন, সবাই খুব হাসলেন, তো এই মুহূর্তটাকে আমি কোনো উত্তর দিয়ে নষ্ট করতে চাই না। কিন্তু আমি একটা কথা অবশ্যই বলবো যে আপনার সঙ্গে যখন বাইরে দেখা হবে তখন আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব যে পাজি আপনার প্রশ্নটা কি ছিল। হাসতে হাসতে আমি আরো একটা ব্রেক নিয়ে নেব, আর আপকি আদালতে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে নিয়ে আসবো আরেক দফা অভিযোগ এবং প্রশ্নের বান। দিল্লিতে পুরো বিজেপি কেজরিওয়ালকে নিয়ে নাজেহাল। উনি প্রতিদিন মোদিজির উপর আক্রমণ করেন। আপনি ওকে বলেছেন পাবলিকলি আমার রানী মুখার্জি হয়ে যান। এই কথাটা আমি বলিনি, আমি একটা ছোট মেসেজ গানের মাধ্যমে ওর কাছে পৌঁছতে তো সেটা চাইছিলাম। কোন গান? ওটা सांसों को सांसों में ढलने दो जरा, धीमी सी धड़कन को बढ़ने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন জনপ্রিয় গায়ক এবং মোদী সরকারের সবচেয়ে কনিষ্ঠ মন্ত্রী বাবুল সুপ্রিয়। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে সিঙ্গার আর পলিটিশিয়ান বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি পার্টি লাইনের থেকে একেবারেই আলাদা চলেন। আপনার পার্টির লোক আমাকে বলেন ওরা দিনরাত মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই করছেন, ওদের মারও খেতে হচ্ছে, আর আপনি যখন মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন তখন আপনার মুখ থেকে যেন গান বেরিয়ে আসে, দেখা যো তুঝে আর দিল মে বাজে গিটার। আমারই গান, ওটাও আমারই গান, দুটো ভার্সন আছে, একটা মিকা সাহেবের, একটা আমার, এটাও আমারই গাওয়া গান। কিন্তু দেখুন, হতে পারে যে মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই রয়েছে, খুবই কঠোর লড়াই আছে, আর খুবই মন থেকে ভীষণই রাগ নিয়ে ওই লড়াইটা আমরা লড়ছি, আমি তো লড়ছি। কিন্তু পার্সোনাল ইকুয়েশন বা পার্টির পজিশন ঠিক কি, পার্টির আইডিওলজিটা কি, আর তার সঙ্গে একজন যিনি কনস্টিটিউশনাল চেয়ারে বসে রয়েছেন, তাদের মধ্যে যদি সারাক্ষণ লড়াই চলতে থাকে তাহলে জনগণ সেই ফেডারাল স্ট্রাকচারের আনন্দটা নিতে পারবেন না, যে ডেলিভারেবলগুলো আছে সেগুলো লোকেদের কাছে পৌঁছবে না। সেই জন্যই যখন প্রধানমন্ত্রীর ওই সভাটা হয়েছিল কলকাতাতে, উনি যে সোশ্যাল স্কিম লঞ্চ করেছিলেন, তারপর আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, নজরুল মঞ্চের বাইরে দাঁড়িয়েছিলাম, আর তখন দিদির গাড়ি ওখানে ছিল আর আমাদের কোনো গাড়িই ওখানে ছিল না, জয়ন্ত সিনহা আর আমরা দুজনেই দাঁড়িয়েছিলাম। তো দিদি এগিয়ে এলেন আর বললেন যে তোমাদের দুজনের গাড়ি কোথায়? তো প্রোটোকল ছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে সব গাড়ি বাইরে ছিল। তো উনি বললেন যে আমার গাড়িতে বসে পড়ো, আমি ড্রপ করে দিচ্ছি। আমাদের সবার রাজভবনে যাওয়ার ছিল। এবার একজন মুখ্যমন্ত্রী আমাকে বলছেন যে তুমি আমার গাড়িতে বসো, আমি তোমাকে রাজ্যপালের বাড়িতে গভর্নর হাউসে আমরা যাচ্ছিলাম, তোমাদের পৌঁছে দিচ্ছি। তো তখন কি আমাদের অসভ্য আচরণ করা উচিত? দেখুন, ওর সঙ্গে আমার রাজনৈতিক লড়াই থাকতেই পারে, মানুষের কাছে কাজটা পৌঁছে দেওয়ার জন্য আমার মুখ্যমন্ত্রীকে সম্মান জানানো উচিত, কারণ শি ইজ অ্যান ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ফর দ্য পিপল। তখন যদি আমি বিজেপি তৃণমূল কংগ্রেস ভাবতে বসি, তো ওখানে ক্যাজুয়ালিটি শুধু একজনরাই হবে, আর সেটা হলো সাধারণ মানুষ। দ্বিতীয় কথা, দিদিকে আমি অনেকবার নবান্নতে যেখানে উনি বসেন, ওখানে আমি ওকে কিছু মিটিং করার জন্য আমি অনুরোধ করেছিলাম। ওই মিটিংগুলো নবান্নতে কোনোভাবে হয়ে ওঠেনি। তো সেই জন্যই আমার ওই সময় মনে হয়েছিল, যদি আমি বুঝি দিদির মুড যদি ওই সময় ভালো থাকে, উনি যখন আমাকে যেচে গাড়িতে বসাচ্ছেন, তো আমিও মাথায় ছকে নিয়েছিলাম যে আমার মোট 4টে এজেন্ডা আছে, আমি ওই সময় গাড়ির মধ্যেই কথা বলে নেব। 1 নম্বর ছিল যে মেট্রো রেলের কাজ, ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ অনেক বছর ধরে আটকে পড়েছিল, অনেক লোকসান হচ্ছিল, যেভাবেই হোক এনক্রোচমেন্ট সরিয়ে দিন, আর যেসব রোড ব্লকস আছে আমরা সেগুলো আলোচনা করে মিটিয়ে দিই, তাহলে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শুরু করা যাবে। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করে ওর থেকে অনুমতি নিয়েছিলাম যে ক্যান আই টেক দিস ফরওয়ার্ড। হি সেড ইয়েস। নাম্বার 2, ইএসআই হসপিটাল আসানসোলে, ওটার জন্য আমি লেবার মিনিস্ট্রির সঙ্গে কথা বলে নিয়েছিলাম। ওরা বলেছিলেন যে হ্যাঁ, ওই হাসপাতালটাকে আপগ্রেড করার জন্য আমরা আর্থিক সহায়তা করব। কিন্তু নিয়ম অনুযায়ী যতক্ষণ না মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সেন্ট্রাল গভর্নমেন্টকে এটা লিখে না জানাবেন যে ওই হাসপাতালের জন্য আর্থিক সহায়তা চাই, ততক্ষণ অবধি আধিকারিকভাবে আপনি টাকা রিলিজ করতে পারেন না। আমি দিদিকে অনুরোধ করি যে প্লিজ আপনি এটার জন্য একটা চিঠি লিখে দিন। নাম্বার 3, আসানসোল যেটা আমার কনস্টিটুয়েন্সি, সেটাকে এক ডিস্ট্রিক্ট তৈরি করা হোক। সেই ঘোষণাটা এখন হয়ে গেছে, সেটার জন্য আমাকে ওর সঙ্গে কথা বলতে হতো। আর 4th, একজন আইএস ক্যাডারের, বেঙ্গল ক্যাডারের একজন আইএস অফিসারকে আমার
পিএস হিসেবে যেন উনি রিলিজ করে দেন। এই 4টে কথাই বলার ছিল, 4টে কথাই আমি গাড়ির ভেতরে বসে বলেছি। আর দেখুন, ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতাতে চুটিয়ে কাজ চলছে, সব সমস্যাগুলো সেগুলোর সমাধান হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, ইএসআই হসপিটালেও চিঠি উনি লিখে দিয়েছেন, 40 কোটি টাকা ওখানে স্যাংশন হয়েছে, আর ওখানকার ওই কাজটাও ওখানে শুরু হয়ে যাবে 3 মাসের মধ্যে। তৃতীয়, আসানসোলকে জেলা করার কথা আগেই ঘোষণা করা হয়ে গেছে। তারই মধ্যে আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম, যদি একজন মুখ্যমন্ত্রী আমাকে বলেন, আপনি বারবার বলছেন যে আমি হলাম জুনিয়র মোস্ট সেন্ট্রাল মিনিস্টার, আমার কি একটা বিহেভিয়ারাল প্যাটার্ন থাকতে পারে না? অথবা এইবার লোকসভাতে সবচেয়ে বেশি ফার্স্ট টাইমার্স আছেন, ইনক্লুডিং আওয়ার প্রাইম মিনিস্টার। আমরা যদি সবাই পলিটিক্স থেকে একটু উপরে উঠে এক্সাম্পল ক্রিয়েট করতে না পারি, তো আমার পার্টির লোকেদের সমালোচনা শুনতে আমি রাজি না, আছি আপনার না। পার্টি- কিন্তু উনি আমাকে ঝালমুড়ি অফার করেছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে। খিদে পেয়েছে, চলো বাবুল একটু ঝালমুড়ি খেয়ে আসি। আপনি আমাকে বলুন তো, এটা অসভ্যতা হতো না যদি আমি ওকে বলতাম যে না দিদি, আপনি আমাকে ওখানে পৌঁছে দিন, আমার পার্টির লোকেরা সব ব্যবস্থা করে রাখবে, নয়তো কন্ট্রোভার্সি হয়ে যাবে। এটা খুবই সংকীর্ণ ভাবনা হতো। আমি সেটা থেকে নিজেকে বাঁচিয়েছি। তার জন্য যারা আমার সমালোচনা করেছেন তাদের আমি ব্যক্তিগতভাবে বুঝিয়েছি। আর আমার মতে কাজটা যেহেতু রাস্তার উপরেই হচ্ছে, গ্রাউন্ডে কাজ হচ্ছে, মানুষ কিন্তু খারাপ মনে শুনুন, করেন। বুঝতে পারছি সবটাই আপনার সব কথাই ঠিক, কিন্তু পার্টিরও তো একটা প্রশ্ন থেকেই যায়। পশ্চিমবাংলায় বিজেপির লোকেরা এই প্রশ্ন করছেন, আপনি কি মমতা ব্যানার্জিকে ঝালমুড়ি খেতে খেতে এই প্রশ্নটা করেছেন যে আমাদের পার্টির লোকেরা এভাবে মারধর কেন খাচ্ছে? এই প্রশ্নটা রূপা গাঙ্গুলি অন এয়ার জিজ্ঞাসা করেছিলেন টিভিতে। আমার এটা ভালো লাগে। যে পার্টির কর্মীরা এই যে মারপিট হচ্ছে, আমি ওদের সঙ্গে রয়েছি, তাহলে দিদির সঙ্গে গাড়িতে বসে আমি ওদের জন্য ওর থেকে কোনো রকম কিন্তু করুণা কেন ওদের- চাইবো? আমরা লড়াই করে জিতবো। আপনি কি বলছেন এগুলো? আমি একেবারেই দিদিকে এটা বলবো না যে প্লিজ দিদি, আপনার ছেলেদের বলুন যে আমাদের বাচ্চাদের যেন না মারে। আমি তো বলবো যে নিজেকে বাঁচানোর জন্য যে শক্তিটা আপনাদের আছে, ওটা আপনাদের ফান্ডামেন্টাল রাইট। সেলফ ডিফেন্স ইজ এ ফান্ডামেন্টাল রাইট। কেউ যদি আমাদের মারে, আমরা পাল্টা তাদেরকে ঘুরিয়ে মারবো। তবে আমরা কোনো খুনোখুনি করবো না, রক্তপাত ঘটাবো না, যেমনটা সিপিএম বা তৃণমূল কংগ্রেসের লোক করেছে। কিন্তু আমরা ওদের কাছে দয়া ভিক্ষা চাইবো যে আমাদের পার্টির কাউকে মারবেন না, সেটা আমি তো কখনোই করব না। আর এই সিদ্ধান্তে আমি একেবারেই অনড়। লড়ে জিতবো বাংলা। আমি ওদের সঙ্গে রাজনৈতিক লড়াইতে জিততে চাই। মাঠে নেমে গাড়িতে বসে চুপি চুপি দয়া ভিক্ষা কখনোই করব না। এটা আমার দৃষ্টিভঙ্গি। দেখুন, আপনার পার্টির লোকেরা তো বলছেন যে মমতা ব্যানার্জি আমাদের ওপর বোমা ফাটাচ্ছেন, আর বাবুল সুপ্রিয় ওর সাথে পীড়িত করছেন। আমি বারবার এটাই বলছি রজতজি, যে একজন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সুবাদে আমি যে কনস্টিটিউশনাল পজিশনে আছি, আমার একটা দায়িত্ব থেকেই যায় যে আমি একটা কনস্টিটিউশনাল পজিশনে বসে থাকা মুখ্যমন্ত্রীকে সম্মান জানাই। ওর সঙ্গে হাত মিলিয়ে আমরা যদি কাজ না করি, কাজের কথা বলছি, রাজনীতির আচ্ছা, কথা বেশ, বলছি না, এটা কাজের তাহলে কথা কিন্তু ছিল, সম্মান মানুষ করা। সাফার করবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল, আপনি ওখানে গান গাইতে ওদের মঞ্চে উঠে পড়লেন, ওনাদের আমি আপনাকে- শুভেচ্ছা জানাচ্ছিলেন। না, কোনো শুভেচ্ছা জানাচ্ছিলেন না। এখানেও আমি বলবো একটা আলাদা সংস্কৃতির ব্যাপার, অন্য সংস্কৃতি। আমি সঙ্গীতের জগৎ থেকে এসেছি। আমার ভাবনাটা হলো, যদি আমি ব্যর্থ হই সেটা কি এমন বড় ব্যাপার? আর আজও যদি আমি গান গাই, তাহলে 1 ঘন্টায় কয়েক লাখ টাকা রোজগার হয়ে যায়। মানে আমি যদি রাজনীতি ছেড়েও দিই আর গানটাই গাই, তো একটা আলাদা সংস্কৃতি, যেটা আমাদের প্রধানমন্ত্রীও বলেন, সবকা সাথ সবকা বিকাশ। পলিটিক্স আপনি পলিটিক্সের ময়দানে করুন, কিন্তু গভর্নমেন্টাল প্রসিজিয়ারে আপনি রাজনীতিতে শিখণ্ডী করে উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করবেন না। আমি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, তো তার কাজটা কি? নিজের শহরটাকে আরো সুন্দর করে তোলা, ঠিক না? এবার ধরুন দিনটা 1 জানুয়ারি, আর আমি ওখান দিয়ে যাচ্ছি, আর শহরের যিনি মেয়র আছেন, যিনি মানে তার সঙ্গে আমার চোখাচোখি হলো, আর আমরা দুজন 10 ফুটের দূরত্বে রয়েছি। আমি সেখানে তৃণমূল কংগ্রেসের মঞ্চ দেখতে পাই না। আমি বাবুল সুপ্রিয়, দ্য আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার অফ স্টেট, আর উনি হলেন সেই শহরের মেয়র। আমাকে যদি লোকের বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে হয়, আমাকে মেয়রকে দিয়ে ওই কাজটা করাতে হবে। যদি আমাকে রাস্তা বানাতে হয়, আমাকে মেয়রের সঙ্গেই কথা বলতে হবে। যদি আমাকে স্বচ্ছ আসানসোল বানাতে হবে, তো মেয়রকে দিয়েই কাজটা করাতে হবে। কারণ এমপির কাছে সাংবিধানিকভাবে সেই ক্ষমতা থাকে না যে আমি ওখানে পাইপ নিয়ে যাব আর বাড়িতে বাড়িতে জলের কানেকশন দেব, বা রাস্তাতে সকালবেলা আমি জঞ্জাল সাফ করব। তো বাবুল সুপ্রিয়, দ্য মিনিস্টার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই শহরের যদি মেয়রকে দেখতে পায়, আর আমি ভেবেছিলাম যে প্রথম দিন আমি যদি গিয়ে ওকে হ্যালো বলি, তাতে আমার কোনো ক্ষতি হবে না। আমি এর মধ্যে কোনো পার্সোনাল ইগো আনতেই চাই না, আমি সেটাই করেছিলাম। কিন্তু উনি ওখানে মঞ্চের উপরে আমাকে বলেন যে আপনি আমাকে এখানে একটা গান শোনান। এবার এত লোক এখানে উপস্থিত আছেন, ওখানে আমি রাজনীতির রং কেন খুঁজবো? ওরা সবাই আমার শ্রোতা, এমনকি মমতা দিদিও। ওর কত তৃণমূলের অনুষ্ঠানে আমার রবীন্দ্রসঙ্গীত বাজানো হয়। সত্যি বলছি, তৃণমূলের অনুষ্ঠান চলছে, লোকেরা বলেন আরে ওখানে তো বাবুল সুপ্রিয়র গান বাজছে, তো উনিও আমার গাওয়া গান শোনেন। তো ওখানে ওরা সবাই মিলে আমার শ্রোতা। আমি কি ওখানে বলবো যে আপনারা তো তৃণমূল পার্টির লোক, সেই জন্য আমি এখানে গান গাইবো না? তাহলে সিঙ্গার বাবুল সুপ্রিয় কতটা ছেদে হয়ে যাবে। তো আমি এগুলো কখনোই করবো না। যদি কোনোদিন এগুলো করতে শুরু করি, তার থেকে ভালো আমি রাজনীতি ছেড়েই দেবো। আমি নিজের ব্যর্থতা নিজে মেনে নেব, আর আমি আবার গানের জগতে ফিরে যাব, কোনো সমস্যা নেই।
আপনার সবাইকে সঙ্গে নিয়ে চলা উচিত। রাজনীতির ঝগড়া সামনে আসা উচিত নয়, কিন্তু নিজের পার্টির লোকেদেরও সঙ্গে নিয়ে চলা উচিত। না, সবাই আমার সঙ্গেই আছেন, সবাই আমার সঙ্গে আছেন। আমি চলুন, বলছি যে পশ্চিমবঙ্গের কথা আমি মেনে নিলাম। দিল্লিতে পুরো বিজেপি কেজরিওয়ালকে নিয়ে নাজেহাল। উনি প্রতিদিন মোদিজির উপর আক্রমণ করেন। আপনি ওকে বলেছেন পাবলিকলি আমার রানী মুখার্জি হয়ে যান। এই কথাটা আমি বলিনি, আর এমনটা আমি মোটেই বলিনি। ওখানে আমি একটুখানি ওখানে কি বলেন, আমি একটু দুষ্টুমি করেছিলাম। এনবিসিসি না, বোধহয় এনডিএমসির একটা নতুন অ্যাপ লঞ্চ হচ্ছিল। উনি ওখানে চিফ মিনিস্টার হিসেবে গিয়েছিলেন, আর আমি ওখানে রাজ্যের আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার হিসেবে গিয়েছিলাম। এবার মঞ্চে উঠে কি আমরা ঝগড়া করব? জনগণ চিৎকার করছেন, গান শোনান, গান শোনান, গান শোনান, কন্টিনিউয়াসলি চিৎকার, মানে রিকোয়েস্ট করছেন, যেটাকে আমি খুবই আনন্দের সঙ্গে আমি গ্রহণ করি। এবার মঞ্চে যেহেতু মানে উনি ছিলেন, তো আমি ওর সঙ্গে একটু মানে একটু মজাই করেছিলাম, অ্যান্ড হি টুক ইট ইন গুড স্পিরিটস। এবার আপনি ওটাকে কি নজরে, আমি ওনাকে বলি যে আপনি হলেন দিল্লির রাজা, আর আপনি জনগণকে এটা বলে দিয়েছেন যে আপনি ওদের জন্য সবকিছু করতে পারেন। তাহলে চলুন, আমি একা কেন গান গাইবো? আপনি রাজা থেকে আজকে ওদের জন্য রানী হয়ে যান, আমি হলাম সৈফ আলী খান। দুজনে মিলে আমরা হাম তুমের গান গাইবো। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে যে কোনো রাজ্য সরকার যদি এই ধরনের লড়াই লড়তে থাকে, তো অগেন দ্য পাবলিক উইল সাফার। তো আমি একটা ছোট্ট মেসেজ ওকে গানের মাধ্যমে দিতে চেয়েছিলাম। সেটা কোন গান ছিল? सांसों को सांसों में ढलने दो जरा, धीमी सी धड़कन को बढ़ने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम, सांसों को सांसों में ढलने दो जरा। আমি on a serious note, একটু on a serious note, I would still want to request Kejriwal Sahab in a very humble voice যে আপনি যেসব শব্দের ব্যবহার করেন, যেসব জিনিস নিয়ে এত হট্টগোল করেন, যে হুল্লোড়ের সৃষ্টি করেন, কিছু কিছু সময়ে সেগুলোর যে ভালো উদ্দেশ্য থাকে, কখনো কখনো যখন ভালো উদ্দেশ্য থাকে সেগুলোও এর মধ্যে চাপা পড়ে যায়। তখন তো কাউকে যদি চিঠি লিখি, তো সেখানেও আমার লিখতে, আপনার বাবুল লিখতে আমার একটু অসুবিধা হয়। যে যদি লিখি যে স্যার নমস্কার, আমি আপনাকে চিঠি লিখছি আপনার বাবুল, এটা বা আপনার জন্য আমি এই কাজটা করছি, এটা বলতেও আমার ভয় লাগে। তো সেই জন্যই আমি মনে করি যে ওইটা, যেটা আমি আপনাকে আগেও বললাম, যে জোক ইজ আ ভেরি সিরিয়াস থিং। অনেক সময় গুরুত্বপূর্ণ কথাগুলো না, আপনি যদি একটু হাসি মুখে কথাটা বলে দেন, তাহলে মানুষের মনে তার বেশি প্রভাব পড়ে। তা না করে আপনি চিৎকার চেঁচামেচি করছেন, সবাইকে বকছেন। আমি নিজের মেয়ের সঙ্গেই এটা ট্রাই করে দেখেছি, ইট রিয়েলি ওয়ার্কস। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ আর প্রশ্নের বাণ চলতে থাকবে। এখন রাহুল গান্ধীও বলছেন যে ওকে কিছু বলতেই দেন না পার্লামেন্টে বিজেপির লোকেরা। রাহুল গান্ধী যত বেশি বলবেন আমাদের জন্য ততই লাভ। স্যার, আপনি কি বলছেন? এভাবে ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন মোদী সরকারের কনিষ্ঠতম মন্ত্রী এবং খুবই বিখ্যাত জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয়। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে সিঙ্গার আর পলিটিশিয়ান বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি একেবারে অকারণ বিতর্কে জড়িয়ে পড়েন। আপনি কন্ট্রোভার্সি তৈরি করেন, আর সেগুলো একেবারেই অর্থহীন। এটা 16ই মার্চ 2016-র ঘটনা। আপনি নিজের অফিসেই যাচ্ছিলেন, আর গার্ড আপনাকে চিনতে পারেননি, আপনার আই কার্ড দেখতে চেয়েছিলেন, তো আপনি না, ওটার জন্য কোনো বিতর্ক হয়নি। বিতর্ক যদি সৃষ্টি হয়, সেটা আমার পক্ষে মোটেই ভালো বিষয় নয়, সেটা আমাদের সরকারের কোনো মন্ত্রীর পক্ষেই ভালো বিষয় নয়। তো ওই বিতর্কটা হয়েছিল, মিটেও গিয়েছিল। অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইট লেফট মি এম্বারাসড। একটা মিটে গেল, একটা তৈরি হলো। আমি আপনাকে দেখেছি তৃণমূল কংগ্রেসের লোকজনদের পেছনে দৌড়চ্ছিলেন, 400 মিটার অব্দি দৌড়েছিলেন ওদের পেছনে। সেটার কারণও আমি আপনাকে বলছি। আমি ভোট দিতে গিয়েছিলাম জোড়াসাঁকোতে আমার মা বাবার সঙ্গে দুপুরের দিকে 4টে নাগাদ, একদম শান্তভাবে পাজামা পাঞ্জাবি পরে। দুপুরে মা একদম হাই ক্যালোরি খাবার খাইয়েছিল, বাঙালি খাবার খেয়ে দিয়ে আমি মা বাবার সঙ্গে ভোট দিতে গিয়েছিলাম। ভোট দেওয়ার পর কিছু লোক অটোগ্রাফ চাইছিলেন, সেটাও আমি দিয়েছি। ছবি তুললেন, সেলফি তোলার ঝোঁক খুবই রয়েছে। তো আমি বাইরে আসি মেন রোডে, সেখানে দেখি যে 4-5 জন তৃণমূল কংগ্রেসের যারা লোকেরা ছিলেন, তারা চিৎকার করছেন আর কি বলছেন যে আমি নাকি জালি ভোটার, ভুয়ো ভোটার আমি, যার মানে আমি ওখানকার ভোটারই নই, আর আমি নিজের পদের ক্ষমতায় আমি ওখানে জবরদস্তি ভোট দিয়ে এসেছি। দ্বিতীয় বিষয়,
যে আমাকে দেখার জন্য এখানে এত লোক কেন, কেন লোকেরা সেলফি তুলছেন, কেন অটোগ্রাফ নিচ্ছেন, এটার আমি কি উত্তর দেবো? কেন লোকেরা আমাকে দেখার জন্য একটা বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন, দেখে খুশি হচ্ছেন, এর উত্তর আমি কি দেবো? আর দ্বিতীয় কথা, আমি কোনো ভুয়ো ভোটার তো নই, আমি তো কোনো ফ্রড ভোটার নই। তো আমি ওনাদের কাছে হেঁটে যাই, বলি যে ভাই দেখো আমি ভোট দিয়েছি, তার কালিও রয়েছে, আমি এখানকারই ভোটার, আর মা বাবার সঙ্গে ভোট দিতে এসেছি, আমাকে কেন গালাগালি দিচ্ছ? তো তার মধ্যেই যখন আরও লোকজন জড়ো হয়, আর পশ্চিমবাংলায় এটা একটা রীতি আছে যে যখনই কোনো রাজনৈতিক পার্টির ভোট কেউ দিতে যান তাকে হেকেল করা হয়। হেকেল ওয়ার্ডটা আপনি হয়তো অনেক শুনে থাকবেন। তো আমাকে হেকেল করার জন্যই ওরা একদম তৈরি ছিল। তো ওখানে অনেক তৃণমূলের লোকজন ছিল, সবাই চেঁচামেচি করতে শুরু করলো, অ্যান্ড দে ওয়ার ট্রাইং টু প্রভোক মি। আর তখনই আমি জানতে পারি যে ছেলেটা সব থেকে বেশি চেঁচামেচি করছিল, গলাবাজি করছিল, হি ওয়াজ ড্রাঙ্ক। তো আমি বলি যে ভাই তুমি তো কিছু নেশা করে আছো মনে হচ্ছে। আর আমি পুলিশকে বলি যে এর তো ব্রেথ অ্যানালাইজার টেস্ট হওয়া উচিত, কারণ এভাবে বুথের এত কাছাকাছি কি করে চলে এলো। এবার কলকাতাতে আপনি নিশ্চয়ই জানেন পুলিশ সেটাই করে যেটা দিদি চান। পুলিশ নিজের ইউনিফর্মের যে সম্মানটা রয়েছে সেটা খুইয়ে ফেলে। তো কলকাতাতে এরকমই হয়, সবাই সেটা জানেন। তো আমি বলি যে একে আটক করুন, কারণ কমোশন ক্রিয়েট হচ্ছিল, দরকার ছিল না সেটার, আননেসেসারি কন্ট্রোভার্সি। তো আমি ওদের বলি যে একে আপনারা আটক করুন। তো দে আর অ্যালাউইং হিম টু ডু অল অফ দ্যাট। তারপরে যখন আমি ওদের বলি ছেলেটা মদ খেয়ে আছে, ওর ব্রেথ অ্যানালাইজার টেস্ট করা হোক, ছেলেটা দৌড়ে পালায়। তো আমি পুলিশকে বলি যে দেখুন কন্ট্রোভার্সি তো হয়েই গেছে, এখানে শোরগোল হলো, হুল্লোড় হলো, দেখুন যে সত্যিই ও মদ খেয়ে আছে কিনা, না হলে তো কাল লোকজন বলবে বাবুল হলো সত্যি ফ্রড ভোটার। পুলিশ কিচ্ছু করলো না। এবার আমি তো ফুটবল ক্রিকেট খেলতেই থাকি। এবার দিদির পুলিশকে আমি আবার সেই দয়া ভিক্ষার প্রসঙ্গ চলে আসবে। দিদির পুলিশের কাছে কি আমি দয়া ভিক্ষা চাইবো যে ভাই আপনারা ওকে ধরুন? যতক্ষণ আমি দৌড়তে পারবো আমি নিজেই দৌড়বো। আমি দৌড়ই 350-400 মিটার, ওকে ধরি আর পুলিশের হাতে তুলে দিই। আমি কিচ্ছু করিনি। আমি মনে করি যে একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে আমার কাজ হলো যে ভুল করছে তাকে যেন আমি আটকাই। আর মানে ওই সময় যেটা ছিল আমার দায়িত্ব, যেটা কিন্তু মন্ত্রী হিসেবে ছিল না, নর্মাল সিটিজেন হিসেবেই নিজের ডেমোক্রেটিক রাইট প্রয়োগ করতে গিয়েছিলাম। সেই সময় এই ধরনের আননেসেসারি কন্ট্রোভার্সি যদি কেউ ক্রিয়েট করতে চায়, তো সেখানে অন্যরকম কন্ট্রোভার্সি হলে আমার কোনো ভয় নেই। আমি সেই দিন যেটা করেছি একদম ঠিক করেছি, ভবিষ্যতেও করব। যদি কোনো তৃণমূল কংগ্রেসের লোক এরমভাবে অসভ্য ব্যবহার করে তাহলে তো আমি নিজে তাকে ধরে পুলিশের হাতে তুলে তৃণমূলের দেবো। লোকেরা তো বলে, পার্লামেন্টে অভিযোগ জানান, কল্যাণ ব্যানার্জি বলেন যে আপনি ওকে কথা বলতে দেন না, অযথা এরকম টিপ্পনী কবে কাটেন। হয়েছে? না, এরকম উনি এই কখনো নিয়ে না। চিঠিও লিখেছেন। না, আরে দেখুন আপনি আসলে জীবনে তো অনেক সময় আপনি ফুটবলে বা ক্রিকেটে যেখানে রেড কার্ড সিচুয়েশন তো হয়। এবার ওয়ার্ল্ড কাপের ফাইনালে জিনেদিন জিদান মার্কো মাটেরাজ্জিকে হেডব্যাট করেছিলেন, তার জন্য উনি ফাইনালে রেড কার্ড পেয়েছিলেন। তো আমিও তো একটা মানুষ, আমার জীবনে এরকম প্রচুর রেড কার্ড সিচুয়েশন এসেছে। আর কল্যাণ ব্যানার্জির সঙ্গে অবশ্যই আমার বচসা হয়েছিল, রাজনীতিতে সেটা হয়েই থাকে। উনি চিঠি লিখেছিলেন, আমি যাকে চিঠি লিখেছিলাম আমি ওনার নাম এখানে নিতে চাই না। আমি তাকে বলি যে ভাই দুটো মানুষ নিজেদের মধ্যে ঝগড়া করছে, তো কি হয়েছে সেগুলো আপনাকে বলে লাভটা কি হবে? চিন্তা করবেন না, আমি এটা নিজেই মিটিয়ে নিতে পারবো। তো ওটা রেড কার্ড সিচুয়েশন ছিল, দায়িত্বটা আমার ছিল, কারণ উনি বয়সে বড়। পরের দিন আমি ওখানে ওকে দেখি, সেন্ট্রাল হলে দেখি, আমি পিছন দিয়ে গিয়ে ওকে জাপটে ধরি আর তুলে নিই। আরে আপনি কালকে কি বললেন আর আমিও কি বলে দিলাম। ওই মুহূর্তেই 5 মিনিটের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। আর ওখানে বসেই উনি আমার থেকে গানও শুনলেন। তাই আমি মনে করি যে নিজের ইগোকে আর এই ব্যাপারগুলোকে যদি সবসময় আপনি বড় করে না দেখেন, তাহলে ঝগড়া তো হওয়াই উচিত, জীবনে কন্ট্রোভার্সি হওয়া উচিত, কিন্তু সেই কন্ট্রোভার্সিটাকে আপনি কিভাবে সামলাচ্ছেন, কিভাবে সেটাকে সলভ করছেন, তার উপরেই তো জীবনের খুশিটা নির্ভর এখন করছে। রাহুল গান্ধীও বলছেন যে ওকে কিছু বলতেই দেন না পার্লামেন্টে বিজেপির লোকেরা। এবার রাহুল গান্ধী যদি এই কথা বলে থাকেন তাহলে খুবই ভুল বলছেন, কারণ উনি আমাদের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। রাহুল গান্ধী যত বেশি কথা বলবেন আমাদের জন্য ততই লাভ। স্যার আপনি এটা কি বলছেন? একটু হাততালি হয়ে যাক। বাবুল, আপনি এতটা সময় দিচ্ছেন রাজনীতির পেছনে, মন্ত্রীও হয়ে গেছেন, লোকসভা নির্বাচনেও জিতেছেন, তো তাতে আপনার গানের ক্ষেত্রে কি কোনো লাভ হয়েছে? কারণ যখন আপনি গায়ক ছিলেন, ডুয়েট গাইতেন, প্রত্যেকবার আপনার যিনি কো আর্টিস্ট ছিলেন, মহিলা শিল্পী, তিনি পুরস্কার পেতেন, তিনি অ্যাওয়ার্ড পেতেন, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন আর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন। আপনি তো কিছুই পাননি। আপনি খুবই ভালো পড়াশোনা করেছেন, খুবই ভালো। হ্যাঁ, এটা সত্যি কথা। হাম তুমের ক্ষেত্রে যেটা হয়েছিল, ওখানে আমার সঙ্গে যিনি ডুয়েট গেয়েছিলেন আলকাজি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। আর
3-4 বছর আগে শ্রেয়া ঘোষালের সঙ্গে বাংলা সিনেমায় আমার একটা ডুয়েট ছিল ফেরারি মন, সেটাতেও শুধু ফিমেল সিঙ্গারই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, আমি কিছুই পাইনি। আমি হয়তো একাই এরকম গায়ক, বুঝতে পারছি না আমি কি করে গবেষণা করে এগুলো বার করলেন, কিন্তু আমি মনে করি যে আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না। কিন্তু আমাকে শাহরুখ খান সাহেবের একটা সংলাপ ভীষণই ভালো লাগে যে পিকচার अभी বাকি है मेरे दोस्त, আর অনেক সময় পিকচার अभी বাকি है मेरे दोस्त, আর আপনারাও মানবেন যে অনেক সময়ই যখন পিকচারের সেকেন্ড হাফটা খুব ভালো হয় তখনই সেই পিকচারটা হিট হয়। তো প্রথম হাফে ক্যারিয়ারের প্রথম হাফে এটা আমার সঙ্গে আমার খুবই দুঃখ হয়েছিল, কিন্তু কে বলতে পারে সেকেন্ড হাফে হয়তো এর থেকেও বড় কোনো চমক রাখা আছে। চলুন আপনাদের জন্য আমি এটা লাস্ট আমি একটু গেয়ে শুনিয়ে দিচ্ছি, যেটা আমি সবাইকে বলতে চাই, ক্যামেরার সামনের লোকেদেরও আর পিছনের লোকেদেরও। कहना है आज तुमसे ये पहली बार हो, तुम ही तो लाई हो जीवन में मेरे प्यार प्यार प्यार। আমরা আশা করব আরো বেশি বেশি মানুষ আপনাকে ভালোবাসুন, আপনি আরো জনপ্রিয় হন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ জয়ন্ত ঘোষালের রায়দান আজকের মোকদ্দমা। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মামলা চালালাম, প্রশ্ন করলাম, অভিযোগ আনলাম বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। খুবই জনপ্রিয় গায়ক, আমরা ওর মিউজিক নিয়ে প্রশ্ন করেছি, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে প্রশ্ন করেছি, আর ওর পলিটিক্স নিয়েও প্রশ্ন করেছি, কিভাবে উনি প্যারাশুটে চড়ে পলিটিক্স জগতে এলেন, আর রাজনীতিতে আসার পর উনি কি ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছেন। এই সমস্ত প্রশ্নের উত্তর বাবুল সুপ্রিয় দিয়েছেন। এখন সময় আপকি আদালতে আজকের জাজ জয়ন্ত ঘোষালের রায়দানের। এই আদালতের গোটা মোকদ্দমাটা শোনার পরে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বাবুল সুপ্রিয় বাবু খুব ভালোভাবেই, খুব পারদর্শিতার সাথে সব অভিযোগ খণ্ডন করেছেন, আর সেই জন্য এই আদালত বাবুল সুপ্রিয় বাবুকে বেইজ্জত বুরি রেহাই দিচ্ছে। কিন্তু এর সাথে সাথেই একটা টিপ্পণীও আমি করতে চাইব যে বাবুল সুপ্রিয় হচ্ছেন একজন প্রোঅ্যাক্টিভ মিনিস্টার, একজন ইমোশনাল লোক, খুব বুদ্ধিদীপ্ত কথা বলেন, ভালো ভালো কথা বলেন, কিন্তু আজও 2 বছর পরেও সিঙ্গার বাবুল সুপ্রিয়, যেটা তার আসল আইডেন্টিটি, রাজনেতা বাবুল সুপ্রিয়র ওপর সিঙ্গার বাবুল সুপ্রিয় ডমিনেট করেছে। আমরা আশা করব রাজনীতির এই নতুন অধ্যায়েতে আরও বেশি সিরিয়াসনেসের সাথে বাবুল সুপ্রিয় বাবু হচ্ছেন যেমন সফল সিঙ্গার, ভবিষ্যতেও যেন উনি ততটাই সফল রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়কে দেখতে পাব। দাদা, আপনি যে রায়টা শোনালেন, হ্যাঁ দাদা যে কথাগুলো বললেন, মাননীয় জাজ সাহেব, উনি যে কথাগুলো বললেন, আমি আপনাকে শুধু এইটুকুই বলতে চাই, হয়তো আপনিও আমার সঙ্গে একমত হবেন, নাও হতে পারেন। আমি মনে করি যে রাজনীতিতে শোরগোল খুব বেশি, যদি সেখানে আমি কিছুটা সুরের ছোঁয়া নিয়ে আসতে পারি তাহলে হয়তো সেটা একটু শ্রুতিমধুর হবে। তো আমি দাদার কথাগুলোকে শিরোধার্য মেনেও এটা বলবো যে আমি চাইবো যে আমার মনের মধ্যে, আমার মাথার মধ্যে, আমার কাজের মধ্যে সিঙ্গার বাবুল সুপ্রিয় যদি সক্রিয় থাকে, তো রাজনীতিতেও আমার কাজে আপনারা সঙ্গীতের মূর্ছনা শুনতে পাবেন, এটাই আমি বলবো। কিন্তু দেখুন বাবুল, জজ সাহেব একটা ভুল করে ফেলেছেন। উনি বাংলা হিন্দির মধ্যে গুলিয়ে ফেলে বাইজ্জাত বরির জায়গায় ওনাকে বেইজ্জাত বরি করে দিয়েছে। আমি বলবো যে যদি জাজ সাহেব এই কথাটা বলে থাকেন তো ওনাকে লক করে দেওয়া হোক। কম্পিউটার জিকে আমি অনুরোধ করব যে ওনাকে লক করে দেওয়া হোক, তারপর ওনাকে 4টে অপশন দেওয়া হোক। সেই অপশনগুলো কি আমি সেটা পরে বলবো। এই আশাই রাখবো যে বাবুল সুপ্রিয় এইভাবেই জনপ্রিয়তার সঙ্গে গান গাইতে থাকবেন, সঙ্গীতের জগতে নিজের সাফল্য অর্জন করতে থাকবেন, আর ওনার উপস্থিত বুদ্ধি এবং ওর যে মজা করার অভ্যেসটা সেটা যেন এরকমই থাকে। পাবলিক লাইফে উনি অনেক নাম করুন। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে একটা নতুন মোকদ্দমা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।